আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের মূল বইভিত্তিক আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরিচ্ছেদ ৩, বাংলা ভাষার রীতি ও বিভাজন। তো আমরা জানি যে অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে, একটি হচ্ছে কথ্য ভাষা রীতি আর একটা হচ্ছে লেখ্য ভাষা রীতি। তাহলে আপনাদের একটি প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে ভাষার রীতি কয়টি? যদি এমন প্রশ্ন আসে, বা বাংলা ভাষার রীতি কয়টি, এমন প্রশ্ন যদি আসে, তাহলে উত্তর হবে দুইটি। তাহলে এই দুইটি কি কি? একটি হচ্ছে কথ্য ভাষারীতি আর একটি হচ্ছে লেখ্য ভাষারীতি। তো আমরা দেখি যে বাংলা ভাষায় এই দুটো রীতির বাহিরেও আরো কিছু বিভাজন রয়েছে, যেগুলো কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে, যেমন আদর্শ কথ্য রীতি এবং আঞ্চলিক কথ্য রীতি। আবার লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধু রীতি এবং কাব্য রীতি। মূলত আজকের আলোচনায় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাহলে বাংলা ভাষার রীতি কয়টি? দুটো। এই দুটো রীতির মধ্যেই আবার আরো কিছু বিভাজন রয়েছে। এই বিভাজনগুলো নিয়ে আজকের আলাপে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তবে সেটি সম্পূর্ণরূপে আমাদের মূল বইভিত্তিক আলোচনার মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। তো প্রথমত আসি আমরা যে মূল যে রীতি দুটো, একটি হচ্ছে কথ্য ভাষা রীতি আর একটা হচ্ছে লেখ্য ভাষা রীতি। এগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তারপরেই বিভাজনগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি কথ্য ভাষা রীতি। তাহলে কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ। তাহলে এই প্রশ্নটা হতে পারে যে ভাষার মূল রূপ কি? তাহলে ভাষার মূল রূপ কি? সেটি হচ্ছে কথ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতির উপরে ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয় স্থান ও কাল ভেদে। অর্থাৎ এখানে কাল মানে হচ্ছে যে সময়। তো সময় এবং স্থান ভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষার রীতির পরিবর্তন। তাহলে প্রত্যেকটা অঞ্চল বিশেষ মানুষের মুখের ভাষা যেমন আলাদা, এই আলাদা রূপটার কারণেই মূলত হচ্ছে ভাষার বা একটা রীতির পরিবর্তন হয়। আর এই কথ্য ভাষার রীতির পরিবর্তনের ফলে আমরা নতুন নতুন ভাষা পাই এবং এর মধ্য দিয়ে উপভাষার জন্ম হয়। ওই যে উপভাষা হচ্ছে অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে রূপটা, পরিবর্তিত যে রূপটা, সেটিকে মূলত উপভাষা বলা হয়ে থাকে। এখন এই কথ্য ভাষা রীতিটার কয়েকটি বিভাজন আমরা দেখব। এই কথ্য ভাষা রীতির বিভাজনের একটি বিভাজন হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। এখন আঞ্চলিক কথ্যরীতি মানে কি? কথ্যরীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। যেমন এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিত। যেমন ধরেন নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, যেমন ধরেন হচ্ছে যে আপনার রাজশাহী, রংপুর। এই যে বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের ভাষা, এই মুখের ভাষার আলাদা যে রূপটা, সেটি মূলত আঞ্চলিক কথ্যরীতির মধ্যেই পড়ে। তাহলে যেমন নোয়াখালীর ভাষা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা, সুন্দরবন অঞ্চলের ভাষা, এই যে ভাষার আঞ্চলিকতা, এই আঞ্চলিকতাটাকে বলা হয় উপভাষা। তাহলে উপভাষাটা কি সেটা আমরা বুঝলাম। উপভাষা হচ্ছে অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষা। অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষাটাকে আমরা মূলত উপভাষা বলে থাকি। কি বলি? উপভাষা বলি। আচ্ছা, তাহলে বাঙালি, বাঙালি বলতে আমরা বুঝি বুঝি বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চল। পূর্বী বলতে বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল। বরেন্দ্রীয় অঞ্চল বলতে বোঝে বাংলাদেশ উত্তর পশ্চিম অঞ্চল, যেটা মূলত রাজশাহী অঞ্চলকে মূলত বুঝিয়ে থাকে। কামরূপী বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলের যে ভাষাটা, সেটাকে মূলত কামরূপী ভাষা বলা হয়ে থাকে। মূলত এই আঞ্চলিক কথ্যরীতির উপরে উপভাষার প্রকারভেদে আমরা পাঁচটি প্রকার পাই। এটি ডক্টর সুকুমার সেনের মতে। যেমন বাঙালি একটি, পূর্বী একটি, বরেন্দ্রী একটি, কামরূপী একটি, তারপরে রাঢ়ী একটি। হ্যাঁ, এছাড়াও ঝাড়খণ্ডী রয়েছে। মূলত এই যে বাঙালি বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চল, পূর্বী এগুলো মুখস্থ রাখতে হবে। পূর্বী বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল। বরেন্দ্রী হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল। কামরূপী হচ্ছে বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল। রাঢ়ী পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডী পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল প্রভৃতি কয়েকটি উপভাষার নাম। তাহলে এখানে আমরা 6টি অঞ্চলের উপভাষার নাম আমরা দেখলাম, এবং সেগুলো কোন কোন অঞ্চলকে নির্দিষ্ট করছে বা নির্ধারণ করছে সেই বিষয়গুলো ব্র্যাকেটের মধ্যে আছে, সেগুলো আমরা একটু ভালো করে মুখস্থ করে নেব। বাঙালি বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চল, পূর্বী বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল, এভাবে আমরা মুখস্থ করে নেব। তারপরে আমরা কথ্য রীতির মধ্যে আরো
আরেকটি রীতি যেটি পাই সেটি হচ্ছে আদর্শ কথ্য রীতি। তাহলে আমরা আঞ্চলিক কথ্য রীতি এবং আদর্শ কথ্য রীতি এই দুটো বিভাজন আমরা মূলত কথ্য রীতির মধ্যে পাই। তাহলে কথ্য রীতি কত প্রকার বা কতটি বিভাজনে বিভক্ত, সেক্ষেত্রে আমরা উত্তর করতে পারি দুটি। তো আদর্শ কথ্য রীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা, সেটিকে আদর্শ কথ্য রীতি বলা হয়ে থাকে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার বেতার টেলিভিশনে প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্যে, সংবাদ উপস্থাপনায়, সভা সেমিনার আলোচনায় ও কবিতা আবৃত্তিতে এই রীতির প্রয়োগ দেখা যায়। এই রীতি বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তি। তাহলে বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তি কি, এই প্রশ্নটা যদি আসে তাহলে উত্তর হবে কি আদর্শ। এটা আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আদর্শ কথ্যরীতি, বাংলা প্রমিত লেখ্যরীতির মূল ভিত্তি কি? ভিত্তি হচ্ছে আদর্শ কথ্যরীতি। ঠিক আছে। তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে আদর্শ কথ্যরীতির কম বেশি তফাৎ থাকে। তাহলে আদর্শ কথ্যরীতি সম্পর্কে আমরা যে ধারণাটি পেলাম সেটি হচ্ছে আদর্শ কথ্যরীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা, অর্থাৎ আমরা সবাই, সর্বজনীন বলতে এখানে সবাইকেই মিন করছে, অর্থাৎ পুরো বাংলাদেশের সকল মানুষ তারা যে ভাষায় কথা বলছে, যে ভাষায় সংবাদ উপস্থাপনা করছে, বক্তব্য প্রদান করছে, সভা সেমিনার আলোচনা রাখছে, কবিতা আবৃত্তি করছে, এই বিষয়গুলো মূলত হচ্ছে আদর্শ কথ্যরীতির মধ্যেই পড়ে, যেটাকে মানে হচ্ছে যে আমরা প্রমিত বলতে পারি, প্রমিত কথ্যরীতিও বলতে পারি আর কি। আচ্ছা, তারপরে লেখ্য ভাষারীতি যে জিনিসটা, আমরা সেই বিষয় সম্পর্কে একটু জানি। তাহলে আমরা দুটো বিষয় সম্পর্কে ইতোমধ্যে কথা বললাম। একটি হচ্ছে লেখ্যরীতির মধ্যে, একটি হচ্ছে আদর্শ কথ্যরীতি, আরেকটা হচ্ছে যে আঞ্চলিক কথ্যরীতি, অর্থাৎ কথ্যরীতির মধ্যে। এখন লেখ্যরীতির ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। লেখ্য ভাষারীতি, লিখিত বাংলা ভাষা আদি নিদর্শন আমরা জানি যে চর্যাপদ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে বাংলা ভাষার আদি নিদর্শন কি, বা বাংলা ভাষার প্রথম প্রদীপ কি, অথবা বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি। তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। তো প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্যরীতিতে এটি রচিত। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্যরীতির জন্ম হয়। 19 শতকের সূচনায় এই গদ্য রীতি সাধুরীতির জন্ম দেয়। তাহলে 19 শতকের সূচনায় মূলত হচ্ছে যে গদ্যরীতি সাধুরীতির জন্ম দেয়। 20 শতকের সূচনায় সাধুরীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে। মূলত চলিত রীতিটা 19 শতকের নয়, 20 শতকের সূচনায়, অর্থাৎ 1914 সালে মূলত হচ্ছে সবুজপত্র পত্রিকার মাধ্যমে প্রমথ চৌধুরী চলিত রীতির যে লেখ্য রূপের যে ব্যাপারটা রয়েছে, বা লেখ্য রীতির যে জায়গাটা রয়েছে সেটি নির্ধারণ করেন, এবং যার কারণে প্রমথ চৌধুরীকে বাংলা চলিত গদ্য রীতির প্রবর্তক বলা হয়ে থাকে। আচ্ছা, এছাড়া আমরা জানবো যে 21 শতকের সূচনায় চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। এই প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষা সর্বজন গ্রাহ্য লিখিত রূপ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন রীতি, ভাষার কোন রীতি বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ। তাহলে প্রমিত লেখ্য রীতি যেটা, সেটি। তাহলে আমরা সাধু রীতির যে জায়গাটা, এটি কখন পাই? 19 শতকে। সাধু রীতির জায়গাটা আমরা 19 শতকে পাই। তাহলে আমরা হচ্ছে যে 19 শতকের সূচনায় গদ্য রীতি বা সাধু রীতির জন্ম দেয়। হ্যাঁ, তাহলে বাংলা গদ্যের যে সূচনাটা হয়, সেটি মূলত হচ্ছে তোমার কখন হয়? সেটি হচ্ছে 19 শতকে হয়। ওকে, এই তথ্যটা আমরা জানলাম। এখন আমরা আরো একটি রীতি জানবো, সেটি হচ্ছে যে কাব্য রীতি। মূলত লেখ্য রীতির মধ্যে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে আহ আহ, লেখ্য ভাষা রীতি, একটি হচ্ছে কাব্য রীতি, আরো একটি বিষয় আমরা পাবো, সেটি হচ্ছে সাধু রীতি। তাহলে কাব্যরীতি কি? বাংলা কাব্যরীতি দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে পদ্য কাব্যরীতি আর একটা হচ্ছে গদ্য কাব্যরীতি। তো পদ্য কাব্যরীতিতে ছন্দ এবং মিল থাকে, আমরা জানি। পদ্যের মধ্যে, পদ্য মানে যেটাকে আমরা কবিতা বলছি, কবিতা বলছি। ওকে। তো ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। পদ্য কাব্য রীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। পদ্য কাব্য রীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্য রীতিও রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্য রীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে গঠন বিবেচনা গদ্য কাব্য রীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে। তাহলে বাংলা ভাষায় বলি বা পৃথিবীর যে কোনো ভাষায় বলি, সাহিত্যের মধ্যে মানে সর্বপ্রাচীন যে শাখাটা, সেটি হচ্ছে মূলত কবিতা। আর এই কবিতাটা লেখা হয় মূলত কোন রীতিতে?
পদ্য রীতিতে। আমরা পদ্যের ব্যবহারটা প্রাচীন এবং মধ্যযুগে সবচেয়ে বেশি পাই। গদ্যের ব্যবহারিক জায়গাটা আমরা মূলত আধুনিক যুগে এসে পেয়ে থাকি। তারপরে আমরা একটু সাধুরীতির কথা বলি। সাধুরীতির যে জায়গাটা সেটি হচ্ছে যে দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধুরীতির জন্ম হয়। 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। প্রায় 2 শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসাবে চালু থাকে। তাহলে সাধুরীতির সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি সে সম্পর্কে আমরা একটু জানবো। সাধুরীতিতে ক্রিয়ারূপ দীর্ঘ হয়, যেমন করা। হ্যাঁ, করা ক্রিয়ারূপটা হচ্ছে যে চলিত, কিন্তু এটার সাধুরীতি হচ্ছে করিতেছে, করিয়াছে, করিল, এগুলো। সাধুরীতির বহু সর্বনাম হ বর্ণযুক্ত থাকে, যেমন তাহারা, ইহারা, যাহা, তাহা ইত্যাদি। তো এখানে সাধুরীতির একটা উদাহরণ আছে, সেই উদাহরণটা আর আমরা পড়ছি না। দাপ্তরিক কাজেও সাধুরীতির ব্যবহারটা হয়ে থাকে। প্রমিত রীতি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে 20 শতকের সূচনায় কলকাতায় শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসাবে চালু করার চেষ্টা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিত পায়। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হ্রস্ব হয়, অর্থাৎ এগুলোর হ্রস্ব রূপটা হয়, যেমন করিতেছে, করিতেছে, হ্যাঁ, করিতেছে। এটার আহ সংক্ষিপ্ত রূপ হচ্ছে, এই ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমরা বলি কি, করছে, প্রমিত ভাষায়। তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে প্রথম দিকে চলিত। তাহলে কোন রীতিতে তৎসম শব্দের ব্যবহারটা কম? তাহলে উত্তরটা হচ্ছে প্রমিত রীতিতে। প্রমিত রীতিতে তৎসম শব্দের ব্যবহারটা কম। তাহলে প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো, দাপ্তরিক কাজ ও বিদ্যাচর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়। 20 শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধুরীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্যরীতিতে পরিণত হয়। 21 শতকের সূচনা নাগাদ এই চলিত রীতিরই নতুন নাম প্রমিত রীতি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন শতকের সূচনা নাগাদ এই চলিত রীতিরই নতুন নাম প্রমিত রীতি হয়, অথবা চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি হয় কোন শতকে? তাহলে উত্তরটা হচ্ছে 21 শতকে। 21 শতকে এটি মান নীতি। তাহলে প্রমিত রীতিটা কোন নামেও পরিচিত হয়? মান নীতি নামেও পরিচিত। মান রীতি নামেও মূলত হচ্ছে যে পরিচিত। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা যাবতীয় দাপ্তরিক কাজ, দাপ্তরিক মানে হচ্ছে অফিসিয়াল কাজে, বিদ্যা চর্চা এবং সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসাবে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে। তাহলে প্রমিত রীতির সাধারণ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে, প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্য ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গ হচ্ছে হ্রস্বতর। প্রমিত রীতির শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল। হ্যাঁ, প্রয়োজনে অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার মূলত আমরা করতে পারি। প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়, যেমন আহ ধুলো, এগুলো মানে হচ্ছে যে না লিখে, ধুলো শব্দটা না লিখে আমরা ধুলা লিখি, তুলোটা না লিখে তুলা লিখি, তাই না? ইত্যাদি লিখতে হয়। আচ্ছা, তারপরে পূর্ব লিখিত সাধুরীতি সাহিত্যের উদাহরণ প্রমিত রীতিতে নিম্নরূপ। এটা আমরা এখানে দেখেছি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। তাহলে প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো মূলত আঞ্চলিক ভাষা। আমাদের অঞ্চলটা হচ্ছে আমাদের শেকড়। তো এই অঞ্চল বিশেষ মানুষের মুখের ভাষাটা পরবর্তীতে একটি আদর্শ কথ্য বা লেখ্য ভাষায় পরিণত হয়, যেটাকে মূলত আমরা প্রমিত ভাষা বলি। এই প্রমিত হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা। তো বাংলাদেশের শিক্ষা কার্যক্রম যেহেতু প্রমিত রীতি অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তকও হলো শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়। তাহলে এই সম্পর্কে আমরা জানলাম। তাহলে বাংলা ভাষার রীতি ও বিভাজনে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা যদি টু দি পয়েন্টে আমরা সামারাইজ করি, তাহলে সেক্ষেত্রে বাংলা ভাষার রীতি হচ্ছে মূলত দুইটা। এই দুইটা রীতি, একটি হচ্ছে কথ্য আর একটা হচ্ছে লেখ্য। তাহলে কথ্য রীতির আবার দুইটা বিভাজন আছে, এবং হচ্ছে যে লেখ্য রীতিরও আমরা মূলত হচ্ছে তিনটি বিভাজন আমরা পেয়ে থাকি। কথ্য রীতির দুটো বিভাজন আমরা দেখেছি, এবং লেখ্য রীতির যে বিভাজনগুলো আছে সেটি আমরা দেখেছি। এবং আমাদের অঞ্চল বিশেষ মানুষের মুখের ভাষার নাম হচ্ছে উপভাষা। এই উপভাষাটাই হচ্ছে মূলত আমাদের প্রথম ভাষা। আর দ্বিতীয় ভাষাটা হচ্ছে, এই উপভাষাটার আদর্শ যে রূপটা সেটি হচ্ছে প্রমিত, বা যেটাকে মান রীতি বলা হয়ে থাকে। এই মান রীতিটা হচ্ছে যে মূলত আমাদের দ্বিতীয় ভাষা, যেটাকে আমরা বলি আর কি। তো আমাদের সকল কাজে মূলত আমরা প্রমিত বা মান রীতির ব্যবহারটাই করছি। তাহলে এখানে কিছু অনুশীলনীর মধ্যে প্রশ্ন আছে, সেগুলো আমরা যদি একটু সমাধান করি, সেটি হচ্ছে যে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতি কি কি বলে? হ্যাঁ, লেখ্য ভাষার আদর্শ রীতি কি কি বলে? আমরা বলছি আদর্শ মানেই হচ্ছে আসলে কি হবে সেটাকে, সেটা হবে প্রমিত রীতি। তাহলে সাধুরীতি, লেখ্য রীতি, আঞ্চলিক রীতি, প্রমিত রীতি। তাহলে উত্তরটা হচ্ছে প্রমিত রীতি। বাংলা ভাষা গদ্য রীতির সূচনা হয় কখন? প্রাচীন, মধ্য, 19 শতকের শুরুতে, 20 শতকের শুরুতে। তাহলে
গদ্য রীতির সূচনা হয় মূলত 19 শতকের শুরুতে। আমরা জানি যে মূলত 1801 সাল পরবর্তী সময়ে গদ্য রীতির জায়গাটা হয়, এর আগে যা ছিল সবই ছিল পদ্য বা কবিতা আকারে। নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ? এখানে সাধুরীতির ক্রিয়াপদ কোনটি? করিল, করেছে, করতো, করলাম। তাহলে এখানে সাধুরীতির ক্রিয়াপদ হচ্ছে হচ্ছে কোনটা? করিল। হ্যাঁ, সে কাজটাই করলো, যেটার চলিত রূপটা হচ্ছে করলো। সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? সাধুরীতির বৈশিষ্ট্য হচ্ছে কোনটা? ক্রিয়ারূপ দীর্ঘ হবে, বিশেষ্যের আধিক্য হবে, অনুসর্গ হ্রস্বতর হবে এবং সর্বনাম হ্রস্বতর হবে। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে সাধুরীতির বৈশিষ্ট্য কোনটা? সেটি হচ্ছে যে সাধুরীতির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে ক্রিয়ারূপটা যেটা, সেটা হচ্ছে দীর্ঘতর হবে। যেমন হচ্ছে আমরা দেখি করছে, করিয়াছে। হ্যাঁ, এটা। বাংলাদেশের রংপুর অঞ্চলের কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? রংপুর অঞ্চলে মূলত আমরা যে উপভাষার ব্যবহারটা পাই সেটি হচ্ছে যে কামরূপী ভাষার ব্যবহারটা আমরা পেয়ে থাকি। তাহলে এই বিষয়গুলো হচ্ছে যে আমরা দেখলাম। এই ছিল আমাদের আজকের আলাপ। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।